আমরা তো সবসময় ওয়েস্টমিনিস্টার পদ্ধতি ফলো করার চেষ্টা করি সরকার গঠনের ক্ষেত্রে বা নির্বাচনের ক্ষেত্রে। বিচারক নিয়োগের ক্ষেত্রে সেখানের পদ্ধতিটা কি আসলে, স্বচ্ছতা কতখানি, বা যদি আমরা কম্পেয়ার করি বাংলাদেশের সঙ্গে অসঙ্গতিগুলো কোথায় কোথায়? আপনাকে অশেষ ধন্যবাদ এবং খুব ভালো লাগছে আপনাদের সাথে টক শোতে এসে। বিশেষ করে ইকতেদার সাহেব আসলে জুডিশিয়ারির, বাংলাদেশ জুডিশিয়ারির গর্ব, অত্যন্ত সুন্দর করে বলেছেন যে ইনকনসিস্টেন্সিগুলো আর কি। বিলেতের বা ইংল্যান্ডের বা ইউকের জুডিশিয়ারির সাথে বাংলাদেশের অ্যাপয়েন্টমেন্ট মানে জাজদের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে অনেক আছে, মানে ডিফারেন্স আছে। প্রথম হচ্ছে যে সেখানে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন দ্বারা জাজ অ্যাপয়েন্টেড হয়। এখানে সরকার করে না, মানে না রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী, ওখানে তো রাষ্ট্রপতি নেই, না কুইন অথবা কিং। অ্যাপয়েন্টমেন্টটা দেয় কুইন, কিং এখন, কিন্তু এরপরে ইন্ডিপেন্ডেন্ট অ্যাপয়েন্টমেন্ট কমিশন আছে এবং এই অ্যাপয়েন্টমেন্ট কমিশনে লে পারসন মানে দেশের বা সমাজের সবচেয়ে বেশি এক্সট্রাঅর্ডিনারি সিটিজেন যারা, তাদেরকে ওখানে রাখা হয় মেম্বার হিসাবে। তারা বিভিন্নভাবে অ্যাসেস করে, টেস্ট করে, পরীক্ষা নিয়ে জাজদেরকে নিয়োগ দেওয়া হয়। এখানে কোনো বৈষম্যের কোনো সুযোগ নাই। এবং যারা নর্মালি জুডিশিয়ারিতে নেওয়া হয়, দে আর দ্য ট্যালেন্টেড প্রফেশনালস, লিগাল প্রফেশনালস, যার কারণে ওখানে কোনো কোয়েশ্চন উঠে না ওই যে সুপারসিশন করার জন্য। আর সুপারসিশনটা হচ্ছে, দেখেন জাজদের ব্যাপারে যখন এভাবে সুপারসিড করা হয় তখন আই ক্যান সি দ্য পেইন অফ দ্য জাজেস। কারণ জাজেস যারা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করেন, তারা মানুষের আশা ভরসার সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত। তারা পুরো কেরিয়ার জুড়ে বাংলাদেশের মানুষের জন্য সুবিচার করে আসছেন, কিন্তু তারা যখন অবিচারের সম্মুখীন হন তখন আপনি তাদের হৃদয় রক্তকরণ বুঝতে পারেন। পলিটিশিয়ান বা অন্যান্যরা তো মিছিল করতে পারে, মিটিল করতে পারে, প্রেস কনফারেন্স করতে পারে, কিন্তু জাজদের এত সাইলেন্ট রক্তকরণ হয়। আমি তো বেশ কয়েকজন সিনিয়র বিচারপতির সাথে আমার দেখা হয়েছে গতবার, এবারও এবং এর আগের বারও। আই ক্যান ফিল দ্য পেইনস। এটা মোটেও ঠিক না। কতটুকু গলতপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট। বিগত সরকার যখন প্রথমে ক্ষমতায় আসেন, এসেই তারা 17 জন বিচারপতিকে হাইকোর্টে নিয়োগ দিলেন। বাংলাদেশের প্রথম সারির পত্রিকা প্রথম আলো 5 মে 2010-এ রিপোর্ট করছে 17 জনের মধ্যে 9 জনের LLB-তে 3rd ক্লাস, 13 জনের একাধিক পরীক্ষায় 3rd ক্লাস। কম্পেয়ার করছে 212 জন অ্যাসিস্ট্যান্ট জাজ নিছে, আগে BCS বলা হতো, এখন জুডিশিয়াল সার্ভিস বলে আর কি। একজনেরও 3rd ক্লাস নাই এবং সবার একাধিক পরীক্ষায় 1st ক্লাস। তার মানে হচ্ছে লোয়ার জুডিশিয়ারিতে অ্যাপয়েন্টমেন্টটা অত্যন্ত স্বচ্ছ, প্রতিযোগিতামূলক। এরপরে যখন তাদেরকে সুপারসিড করে হাইকোর্টে নেওয়া হয়, এটা তো অত্যন্ত দুঃখজনক। আমার অনেক বন্ধু প্র্যাকটিশনার, ওনারা বলেন যে দেখেন এখানে তো সাংবিধানিক কোনো বার নয়, 3rd ক্লাস করে নেওয়া যাবে না। আমি বলছি তো আপনি কী বলেন, হাইকোর্টের রায় লিখতে হবে, এখানে উইজডমের প্রশ্ন, আপনি 3rd ক্লাস লোককে দিয়ে রায় লেখাবেন? তাহলে টিভিতে যখন সাক্ষাৎকার ইকোনমিক্স বা অন্যান্য বিষয়ে, তখন তো আপনি ঢাকা ইউনিভার্সিটি বা নামকরা ইউনিভার্সিটির প্রফেসর না নিয়ে আপনি ওই মফস্বল এরিয়ার একটা কলেজের প্রভাষককে নেন না কেন? এখানে তো বার নয়। সুতরাং মেধার তো মূল্যায়ন করতে হবে। আমরা যদি মেধাবীদেরকে, যেটা ইকতেদার সাহেব খুব সুন্দর করে বলেছেন, আমরা অনেক ক্রিটিসিজম করতে পারি এরশাদ সাহেবের, কিন্তু ওই সময়ও 8ম সংশোধনীর যে রায় দিয়েছিলেন লিডিং জাজমেন্ট, অনেকটা তার গালে চটেবাঘাত মারার মতো। তারপরে উনাকে 1 মাসের জন্য চিফ জাস্টিস বানানো হয়েছিল এবং এভাবে এত নগ্নভাবে সুপারসিড করা হয় নাই। কিন্তু আমরা পরবর্তীতে যা দেখলাম, এটা খুবই পীড়া দেয়। যার কারণে আমাদেরকে এনশিওর করতে হবে, একদিকে নিয়োগ অবৈধ ঠিক বলবো না আমি, স্বেচ্ছাচারিতার সঙ্গে নিয়োগ, আবার স্বেচ্ছাচারিতার সঙ্গে সুপারসিড করা। ট্যালেন্ট, মেরিট এগুলা থাকবে ক্রাইটেরিয়া। আপনার বিলঙ্গিংনেস, আমার দলের বা আমার পক্ষে রায় দিবে, একেবারে অথর্ব লোকদেরকে নিয়ে সেখানে বসাবেন, ডিকটেট করবেন, রায় লিখে দিবেন, এগুলো তো কোনো মতেই মানা যায় না। এবং যেটা ইকতেদার সাহেব খুব সুন্দর করে বলছেন যে ওই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা দরকার। এবং এটার জন্য একটা ভালো উইটনেস হচ্ছে সাবেক প্রধান বিচারপতি SK সিনহার ব্রোকেন ড্রিম নাম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একটা বই 700 পৃষ্ঠার উপরে, আমি আস্থা বই আদি অন্ত পড়েছি একবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, ওয়ার্ড বাই ওয়ার্ড। 700 পৃষ্ঠার বই। এবং এই বইতে এত কিছু লিখে গেছেন কিভাবে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়, আপনি পড়লে আপনার গা শিউরে উঠবে। এগুলো কিন্তু এলিভাই, এগুলো উইটনেস হিসাবে আপনি নিয়ে আসতে পারেন। কিভাবে বিচারপতি নিয়োগ দেওয়া হয়, কিভাবে চট্টগ্রামের একজন বিজনেসম্যান এখন প্রধান বিচারপতি নিয়োগ করে লবি করতেছেন এবং তার বাসায় প্রধান বিচারপতি নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য
ভিড় করতেছেন, এগুলো কিন্তু উনি লিখেছেন। মানে উনার ব্যাপারটা উনি একটু বাইরে রেখে, সাইডে রেখে বাকি সবগুলা উনি বাস্তব লিখেছেন বলে আমার ধারণা। লন্ডন বা ব্রিটেনের এই সুদীর্ঘ ইতিহাসে কি এমন কোনো এক্সাম্পল আছে যে পার্টিজান করে কখনো বিচারক নিয়োগ দেওয়া হয়েছে, অথবা ভুল ক্রমে অযোগ্য লোকদের নিয়োগ দেওয়া হয়েছে, এমন কোনো এক্সাম্পল কি আছে? মুঠেও না। আমরা যেভাবে দলীয়করণ আমরা এখানে দেখি, ওইখানে কিন্তু ওইভাবে দলীয়ভাবে বিচারপতি নিয়োগ দেওয়া হয় না, বিচারক নিয়োগ দেওয়া হয় না। ইভেন একবারে লোয়েস্ট লাডার যেটা ট্রাইব্যুনাল পর্যায়ে বা ম্যাজিস্ট্রেট পর্যায়ে, সেখানে কিন্তু অত্যন্ত স্বচ্ছভাবে রিটেন, তার ভাইভা, এরপরে ইন্টারভিউ সব কিছু মিলিয়ে তার অতীত রেকর্ড, তার এক্সপেরিয়েন্স, রেফারেন্সকে তারা বলে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট, ওইগুলা সবগুলা এনশিওর করার পর, এবং ওখানে সবাই কিন্তু মেরিট এবং ট্যালেন্টেড যারা অ্যাপ্লাই করে, ওদের মধ্যে বাছাই করে তারা 1, 2, 3 এভাবে রেকমেন্ড করবে কিংয়ের কাছে টু বি অ্যাপয়েন্টেড। তো এখানে পলিটিক্সের কোনো প্রশ্নই আসে না, এবং দেখা যায় যে দলই আসুক, ইট ডাজন্ট ম্যাটার হু ইজ দ্যাট পারসন। এবং ট্রাইব্যুনালের বিচারকরা পর্যন্ত হোম সেক্রেটারি বা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে তারা চ্যালেঞ্জ করতে পারে।